আসসালামু আলাইকুম, স্বাগত আরটিভির জেলা সংবাদে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, আপনাদের সঙ্গে থাকবো আমি রিদওয়ানা বিনতে জলিল। পৌরসভা নির্বাচনে নীলফামারীর সৈয়দপুরে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ঝিনাইদহে সংঘর্ষ এবং ভাঙচুর হয়েছে। ককটেল বিস্ফোরণ হয় রাজশাহীর একটি কেন্দ্রে। পঞ্চম ধাপে দেশের 29টি পৌরসভায় সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। ইভিএমে ভোটার উপস্থিতিও ছিল লক্ষণীয়। প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং চিত্রে জানাচ্ছেন মৌসুমী রহমান। ভোট দেয়াকে কেন্দ্র করে দুই কাউন্সিল প্রার্থীর সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ বাধে ঝিনাইদহের কালীগঞ্জে। এই সময় বাড়িঘরও ভাঙচুর করা হয়। আহত হন কমপক্ষে 4 জন। পরে লাঠিচার্জ করে পরিস্থিতি স্বাভাবিক করে বিজিবি। নীলফামারী সৈয়দপুর মহিলা কলেজ কেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ছোটন অধিকারী নামের একজন নিহত হন। আহত হন আরো 2 জন। এখানে নাকে মুখে খুব আঘাত করছে। আমি দৌড় দিয়েছি। পরে আমি হাসপাতালে আসার পর জানতে পারলাম যে আমার যে বন্ধু মারতে ছিল, আমি আগাইতে গেছিলাম। রাজশাহীর চারঘাট ও দুর্গাপুর পৌরসভায় সকাল থেকে ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। চারঘাট পৌরসভার একটি কেন্দ্রে ককটেল বিস্ফোরণ হয়। ভোট নেওয়া হয় জামালপুরের 4টি পৌরসভায়। ভোট কারচুপির কারণে জামালপুর পৌরসভা নির্বাচন থেকে সরে দাঁড়ান বিএনপির প্রার্থী। চট্টগ্রামে 3টি পৌরসভা, হবিগঞ্জ সদর, বগুড়া সদর, কিশোরগঞ্জের ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া সদর, যশোরের কেশবপুর, মাদারীপুর সদর, শিবচর, ময়মনসিংহের নান্দাইল এবং গাজীপুরের কালীগঞ্জে শান্তিপূর্ণ ভোট হয়। এর আগে আমরা কখনোই ইভিএমে ভোট দিই নাই, এবারে আমরা প্রথম ইভিএমে ভোট দিলাম। ভালো লাগছে, কোনো ঝামেলা নাই। সকাল থেকে দাঁড়িয়ে আছি রোদের মধ্যে, তারপরও নিজের সুনিশ্চিত রায় দিয়ে আমরা যোগ্য প্রার্থীকে মনোনীত করব এই আশায়। অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন যেটি বোঝায়, আমার দৃষ্টিতে আজকে সেটি এখানে সম্পন্ন হচ্ছে। ভোলা সদর, চরফ্যাশন, চাঁদপুরের মতলব, শাহরাস্তি, রংপুরের হারাগাছ, চাঁপাইনবাবগঞ্জের নাচল এবং লক্ষ্মীপুরের রায়পুরে ভোটারদের স্বতঃস্ফূর্ততা দেখা যায়। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ভোটের মাঠে ছিল র্যাব, পুলিশ, বিজিবি ও এপিবিএন। আইন শৃঙ্খলা রক্ষার জন্য আমাদের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামটি যথার্থরূপে আমরা পরিবেশ পরিস্থিতি বিবেচনায় রেখে করেছি এবং আমি যে কয়টা কেন্দ্র দেখলাম, মোটামুটি আমরা দেখতে পাচ্ছি সুষ্ঠু, সুন্দর এবং শান্তিপূর্ণভাবে 29 পৌরসভায় 291টি সাধারণ ওয়ার্ডে 1270 জন, 97টি সংরক্ষিত ওয়ার্ডে 342 জন এবং মেয়র পদে 100 জন প্রার্থী লড়ছেন। মৌসুমী রহমান, আরটিভি। দর্শক, আমাদের সহকর্মী অমিতাভ অপু রয়েছেন ভোলায়, সরাসরি চলে যাচ্ছি তার কাছে ভোটের খবরাখবর জানতে। অপু, আপনি আমাদেরকে বলবেন যে দিনভর ভোটার উপস্থিতি এবং সেই সাথে নির্বাচনের পরিবেশ সবকিছু মিলে সার্বিক অবস্থা কেমন? রেদওয়ানা, আপনাকে জানিয়ে রাখছি আমি এই মুহূর্তে ভোলা পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের ওবায়দুল হক কলেজ কেন্দ্রের এখানে উপস্থিত আছি। আমি এখানে ইতিমধ্যে ইভিএম এ যে ভোট গ্রহণ করা হয়েছে, ভোট গণনা শেষে এখন ভোট গণনা চলছে। খুব কয়েক মিনিটের মধ্যেই এখানে ফলাফল ঘোষণা করা হবে। ভোটের যে পরিবেশ আপনি জানতে চেয়েছেন, পরিবেশ কেমন ছিল, আপনাকে জানিয়ে রাখি এখানে নৌকা প্রতীকের এজেন্ট এবং ধানের শীষ প্রতীকের এজেন্ট এখানে উপস্থিত আছে এবং একই সঙ্গে সকল কাউন্সিলর প্রার্থীদের এজেন্টরা এখানে উপস্থিত আছে। তাতে বোঝা যায় যে ভোটের একটি শান্তিপূর্ণ পরিবেশ এখানে উপস্থিত ছিল। সকাল থেকে যে উপস্থিতি আমরা লক্ষ্য করেছি, দুপুরের পরে সেই উপস্থিতি অনেকটা কম ছিল, যে কারণে ভোট প্রদানের হার হয়তো 50 থেকে 60 ভাগের মধ্যে থাকবে। তবে ভোলা সদর এবং চরপেশনের যে 2টি পৌরসভা নির্বাচন হয়েছে তা শান্তিপূর্ণভাবে হয়েছে। এখানে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার দুজনেই কিন্তু সার্বিক তত্ত্বাবধানে কিন্তু শান্তিপূর্ণ পরিবেশে কঠোর শৃঙ্খলার মধ্যে দিয়েই এখানে ভোট সম্পন্ন হয়েছে। আমার এই কেন্দ্রে আমি এখন দেখতে পাচ্ছি যে প্রিজাইডিং অফিসার জিয়াদ হাসান এবং এখানে জসিমউদ্দিন আছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, তারাও কিন্তু সার্বক্ষণিক তদারকি করছেন কোন রকম যেন বিশৃঙ্খলার মধ্যে এখানে পরিবেশ সৃষ্টি না হয়। আরেকটি কথা আপনাকে জানিয়ে রাখছি যে এখানে শুধুমাত্র 5 জনকে আটক করা হয়েছে এবং 20 জনকে বিভিন্ন কারণে জরিমানা করা হয়েছে। তো এই ছিল শান্তিপূর্ণ পরিবেশে ভোলা থেকে ভোট গ্রহণের পরিস্থিতি। রেদওয়ানা, ভোট গণনা এখন চলছে ভোলা থেকে। অমিতাভ বাবু, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। যাচ্ছি পরের সংবাদে।
শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগে শিক্ষক কর্মচারীদের টিকা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের 18 বছরের বেশি বয়সের শিক্ষার্থীদের টিকা দেয়া হবে বলেও জানান তিনি। সকালে ভার্চুয়াল মাধ্যমে দরিদ্র এবং মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা অনুদানের অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। হলেও সময়ের সাথে পাল্টিয়েছে সে দুর্ভাবনা, কেননা গেল 1 দশক ধরেই সেই সব মেধাবীদের আর্থিক সহায়তা দিয়ে আসছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। আপনার দৃষ্টি বিশেষ উদ্যোগের একটি হচ্ছে এই শিক্ষা সহায়তা কর্মসূচি। তারই ধারাবাহিকতায় চলতি অর্থ বছরে স্নাতক পর্যায়ের 1,63,01,009 জন শিক্ষার্থীকে উপবৃত্তি, ভর্তি সহায়তা ও দুর্ঘটনায় আর্থিক অনুদান বাবদ 87,52,55,400 টাকা তুলে দিলেন প্রধানমন্ত্রী। পড়াশোনা খরচ চালিয়ে নিতে সক্ষম হয়েছি। পরে সরকার প্রধান বলেন, শিক্ষা খাতে অর্থ বরাদ্দ ব্যয় নয়, বিনিয়োগ ভাবে সরকার। আর এক্ষেত্রে সরকারের সঙ্গে সমাজের বিত্তবানদেরকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বিশ্ববিদ্যালয়গুলি আমরা প্রত্যেক জেলায় করে দিচ্ছি যেন ছেলেমেয়েরা বাবা মার চোখের সামনে থেকে ঘরের খেয়েই পড়াশোনা করতে পারে। আর এই বিশ্ববিদ্যালয় আমরা বিভিন্ন বহুমুখী করে দিচ্ছি। যে এলাকায় যে ধরনের শিক্ষার খুব বেশি গুরুত্ব, আমরা সেভাবেই কিন্তু বিশ্ববিদ্যালয়গুলি করে দিচ্ছি। শিক্ষার খরচটাকে আমরা খরচ মনে করি না, এটা আমরা একটা বিনিয়োগ মনে করি। শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগে সংশ্লিষ্ট সবাইকে করোনা টিকা নিশ্চিত করার কথা জানান প্রধানমন্ত্রী। ইতিমধ্যে এই শিক্ষা প্রতিষ্ঠানের যত শিক্ষক কর্মচারী যারা আছে সকলকেই টিকা নিতে হবে। সেই টিকা দেওয়ার ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যেই আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়ে দিয়েছি। আর ইউনিভার্সিটি বা কলেজে WHO নির্দেশ মোতাবেক যে বয়স পর্যন্ত টিকা দেওয়া যাবে না, তার উপরের বয়সে যারা সেসব শিক্ষার্থীদেরকেও টিকা দেওয়া হবে। উদ্বোধন শেষে বেশ কয়েকটি জেলা উপজেলার শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের সঙ্গে সরাসরি কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকল পেপারে পরীক্ষা দিতে হতো। মারুফ রেজা, RTV, ঢাকা। পরিবর্তন এনেছিলাম। আমাদের সহকর্মী মারুফ রেজার রিপোর্টটি আমরা দেখছিলাম। নারায়ণগঞ্জের ফতুল্লায় বাল্ক হেডের 4 শ্রমিক হত্যা মামলায় 2 আসামির মৃত্যুদণ্ড এবং 9 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচারক সাবিনা ইয়াসমিন এই আদেশ দেন। একই সঙ্গে যাবজ্জীবন দণ্ড পাওয়া আসামিদের প্রত্যেককে 50,000 টাকা করে জরিমানা, অনাদায়ে আরও 1 বছর করে কারাদণ্ড দেওয়া হয়। ফাঁসির দণ্ড পাওয়া আসামিরা হলেন বাল্কহেডের 2 ফিডারম্যান তাজুল ইসলাম এবং মহিউদ্দিন। 2008 সালের 21 সেপ্টেম্বর রাতে 4 শ্রমিককে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেয় আসামিরা। ঘটনার পরদিন হত্যা মামলা দায়ের করেন বাল্কহেডের মালিক এরশাদ মিয়া। 12 জন আসামির মধ্যে 11 জন আসামিকে দণ্ডিত করেন, 2 জনকে ফাঁসি এবং বাকি 9 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন। এই আদেশে আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। আবারও পৌরসভা নির্বাচন প্রসঙ্গ। দর্শক, নীলফামারীতে যাব। সৈয়দপুরে রয়েছেন আমাদের সহকর্মী ফজলে হাসান রাব্বি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাব্বি, আপনি আমাদের বলবেন যে সমর্থকদের সংঘর্ষে একজন নিহতের খবর আমরা জেনেছি, তো সবকিছু মিলে সেখানকার অবস্থা এখন কেমন? সাবরিনা, আপনি যেমনটাই নিউজে দেখেছেন, নীলফামারীর সৈয়দপুরে আজকে প্রথমবারের মতো নীলফামারী জেলায় ইভিএমে পৌরসভার ভোট চলছিল। পৌরসভার প্রথম পর্যায়ে ভোটে বিশাল লাইন ধরে মানুষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই ভোট দিচ্ছিল। হঠাৎ করেই জাতীয় পার্টির প্রার্থী সিদ্দিকুল আলম উনি কিছু অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন প্রেস কনফারেন্সের মাধ্যমে। এরপর বেলা 12:30টার দিকে সৈয়দপুর মহিলা কলেজের সামনে 2 কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে প্রথমে হাতাহাতি, পরে ধাওয়া পাল্টা ধাওয়া এবং মারপিট শুরু হলে ওখানে এক কাউন্সিলর সমর্থকের একজন সমর্থক, ওনার নাম হলো নজরুল ইসলাম, ওনার সমর্থক একজন ছোটন অধিকারী, 50 ঊর্ধ্ব একজন মানুষ, তিনি হঠাৎ করেই মারপিট খেয়ে মাটিতে পড়ে যায়। মাটিতে পড়ে গেলে তাকে নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এখন এটা নিয়ে চাপা উত্তেজনা এবং ক্ষোভ বিরাজ করছে এবং থমথমে ভাব শহরের চতুর্পাশে আইন শৃঙ্খলা বাহিনীর, র্যাব, পুলিশ, বিজিবি মোতায়েন করা আছে। হ্যাঁ, আমি নিউজ স্টুডিও থেকে রিদওয়ানা ছিলাম। রাব্বি, আপনার সাথে ধন্যবাদ আপনাকে। রোহিঙ্গাদের অবস্থা দেখতে নোয়াখালীর ভাসানচর গেছেন ওআইসির একটি প্রতিনিধি দল। দুপুর 12টার দিকে হেলিকপ্টার যোগে তারা ভাসানচর পৌঁছান। পরে স্থানীয় ওয়্যারহাউসে রোহিঙ্গাদের সঙ্গে মতবিনিময় সভা হয়। এতে ওআইসি সহকারী মহাসচিব ইউসেফ আল দোবেয়ার সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ভাসানচরে রোহিঙ্গাদের বিভিন্ন সুযোগ সুবিধা সম্পর্কে অবগত হন প্রতিনিধি দলটি। নড়াইলে 760 পিস ইয়াবা সহ শেখ ওহিউজ্জামান নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। গতরাতে নড়াগাতি থানার বড়দিয়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। র্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে ওইসব ইয়াবা পাওয়া যায়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। রাজধানীর উত্তরায় সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল ইউরেকার 19তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে। শনিবার সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে গান, নাচ, অভিনয় এবং যেমন খুশি তেমন সাজো সহ এক বর্ণাঢ্য আনন্দ অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুরুজ্জামান ফিরোজের উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন শাহনাজ পারভিন, কবি নাসিরুদ্দিন আল মামুন, আরটিভি ইতালি প্রতিনিধি আসলামুজ্জামান মোহাম্মদ এবং কবি আক্তার সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনের সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। জেলা সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নাম্বারে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক এবং বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitas। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।